একদিকে আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় আপনারা শুনলেন যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 19, আর অন্যদিকে বেশ কয়েকজন কিন্তু এখনো নিখোঁজদের মধ্যে রয়েছেন পাঁশকুড়ার চক গৌরাঙ্গ গ্রামের বাসিন্দা বাসুদেব বেরা। আগে মুম্বাইয়ে কাজ করতেন তিনি, মাস দুয়েক আগে আনন্দপুরে কাজ করতে আসেন। কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন বলেছিলেন তিনি, কিন্তু বাড়ি ফেরা আর তার হয়নি। এখনো নিখোঁজ বাসুদেব বেরা। ঘটনায় শোকস্তব্ধ বাসুদেবের পরিবার। বাইরে কাজ করতো, করার পরে এইখানে ভালো লাগেনি, মানে বাইরে থাকতে ভালো লাগেনি। যেহেতু বয়স হচ্ছে, লাতিপুতি আছে, বৌমা আছে, মা আছে, ওই জন্য ওইখানে লোকের সাথে, মানে এইখানে লোকের সাথে কথা বলে ওইখানে কাজে গেছে। আগে একবার 20 দিন কাজ করে বাড়িতে এসছিল, তারপরে এই মঙ্গলবারে কাজে গেছে। রাত্রিবেলা 11টার দিকে ফোন করছে যে বাড়ি আজ সকালবেলা বাড়ি চলে আসবো। তারপরে থেকে তো আর ফোনও লাগেনি। আনন্দপুরের ঘটনা নিয়ে রাজনৈতিক তরজাও কিন্তু তুঙ্গে। রাজ্যকে আক্রমণ শানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। প্রমাণ হয়েছে এই রাজ্যে সরকার নেই। সরকার কার্যত চোখ বন্ধ করে আছেন এবং মুখ্যমন্ত্রী তার বাড়ির অদূরে এই ঘটনা ঘটার পরেও তিনি একাধিক আনন্দ অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচি, আইপ্যাক প্রণীত নানা ধরনের নির্বাচনী নাটক ড্রামাতে অংশগ্রহণ করছেন, কিন্তু আনন্দপুরে তিনি যাওয়ার একবারও সময় পাননি। পরিবারগুলোর খোঁজ নেওয়ারও সময় পাননি। আমাদের মনে হয়েছে যেহেতু যারা মারা গেছে তাদের মধ্যে কেউ বিশেষ সম্প্রদায়ের বা বিশেষ ভোট ব্যাংকের কেউ নেই, তাই মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজধর্ম বা মানবিক ধর্ম পালন করার ন্যূনতম সৌজন্য দেখাতে পারেননি। আনন্দপুরের ঘটনায় যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যকে আক্রমণ করছেন, তখন সিঙ্গুরে সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা সাহায্য এবং পরিবারের একজনকে সিভিক ভলেন্টিয়ারের চাকরির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। আমি ববিকে পাঠিয়েছিলাম, অরূপকে পাঠিয়েছিলাম, তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে বাও মোমোও দিচ্ছে, ওয়াও মোমো, এবং ডেকোরেটররাও 5 লাখ টাকা করে দিচ্ছে। এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিভিকে চাকরি দেওয়ার জন্য। আমরা কিন্তু আপনাদের মতো অমানবিক নই, এটা মাথায় রাখবেন। মৃত্যুপুরী আনন্দপুর অগ্নিকাণ্ডে আরো বাড়ল মৃত্যু। অগ্নিকাণ্ডের পর আরো 3 জনের দেহাংশ উদ্ধার। অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 19। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, এই আশঙ্কা ছিলই যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, আরো 3 জনের দেহাংশ উদ্ধার হলো, অন্যদিকে আরো বেশ কয়েকজন নিখোঁজ বলেই জানা যাচ্ছে। একেবারেই দেখো, যত সময় জড়াচ্ছে ততই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মৃত্যুপুরী যে আনন্দপুরের নাজিরাবাদ, যেখানটায় 2টি গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত, সেইখান থেকে কিন্তু একের পর এক মানুষের দেহাংশ উদ্ধার হচ্ছে। তুমি জানো যে 26 তারিখ যখন আগুন লাগে ভোর 3টে নাগাদ, সেই সময় থেকে 26 তারিখে মোট 8 জনের দেহাংশ উদ্ধার হয়। তার পরবর্তী ক্ষেত্রে গতকাল অর্থাৎ কিনা 27শে জানুয়ারি সেখানে কিন্তু মোট 8 জনের দেহাংশ উদ্ধার হয়। তার মধ্যে তোমাকে দেখাবো, শুভঙ্কর লাহাকে বলবো দেখাতে, এই যে সামনের যে গোডাউনটি রয়েছে এটি কিন্তু সেই খাদ্য বিপণীর যে গোডাউন ছিল সেখানে, এবং সেখান থেকে 3 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। এবং আজ কিছুক্ষণ আগে দূরে সোজাসুজি যে গোডাউনটা দেখা যাচ্ছে, যে গোডাউনটা একেবারে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, সেখান থেকে কিন্তু 3 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। অর্থাৎ প্রথম দিন 8, গতকাল 8, 16 জন, এবং আজকে এখনও পর্যন্ত 3 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে আরও কিন্তু বেশ কিছু দেহাংশ রয়ে গিয়েছে, যেহেতু এখনও পর্যন্ত উদ্ধার কাজ সম্পূর্ণ করা সম্ভবপর হচ্ছে না, কেননা পোড়া জিনিসপত্র পড়ে রয়েছে, ভেঙে থাকা দুমড়ে মুচড়ে থাকা শেড, লোহার স্ট্রাকচার সেগুলো রয়েছে, এবং যেসব জিনিসপত্র ছিল সেগুলোকে সরালে কিন্তু কোথাও কিন্তু দেহাংশ সেখান থেকে উদ্ধার হবে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। কেননা পুলিশ প্রথম থেকেই বলছিল যে পুলিশের তালিকায় মোট 26 জন নিখোঁজ, তেমনটাই পরিবারের সদস্যরা অভিযোগ জানিয়েছেন।
এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে, তল্লাশি প্রক্রিয়া শুরু করে এবং সেই প্রক্রিয়ায় কিন্তু এখনও পর্যন্ত 19 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। কিন্তু এই 19 জনই কি এই 26 জন নিখোঁজ যে মানুষজন তারাই, সেটা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত নয়, কেননা যেহেতু তাদের শনাক্তকরণ এখনও পর্যন্ত সম্ভবপর হয়নি। ডিএনএ টেস্টের মাধ্যমে ডিএনএ স্যাম্পল ম্যাচ করার পরে কিন্তু জানা যাবে কোনটা কার দেহ এবং তারপরে তার সেই দেহাংশগুলো তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই তোমাকে বলে রাখি, এই যে গোডাউনগুলো রয়েছে অর্থাৎ খেয়াদা 2, খেয়াদা 1, অর্থাৎ সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা যেগুলো জলাভূমি বলে পরিচিত, পূর্ব কলকাতার জলাভূমি, সেই সব জলাভূমির মধ্যে কিন্তু এভাবেই একের পর এক ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে গোডাউন, কারখানা, যেগুলো সম্পূর্ণ বেআইনিভাবে অবৈধভাবে এই ব্যবসাগুলো চলছে। প্রশাসনের নাকের ডগায় পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থাকা সত্ত্বেও কেন এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না তা নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলছেন। শুধু তাই নয়, এই গোডাউন বা কারখানা যেগুলোই থেকে থাকুক না কেন সেগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থাও সঠিকভাবে ছিল না। আমরা গতকালই দেখেছিলাম যে ফায়ারের ডিজি রণবীর কুমার তিনি বলেছিলেন যে এদের কোনো ফায়ার ক্লিয়ারেন্স নেই, এদের এখানে কোনো অডিট করা হয়নি এবং দপ্তর যে এড়িয়ে গিয়েছিল, তাদের নজরদারি এড়িয়ে গিয়েছিল, সেই বিষয়টাও তার কথায় তিনি স্বীকার করে নেন এবং দমকল মন্ত্রী সুজিত বসুও সেই একই বক্তব্য রাখেন। গোটা পরিস্থিতিতে কিন্তু একের পর এক মৃতদেহের দেহাংশ উদ্ধার হচ্ছে এবং সেই দেহাংশগুলো কার সেগুলোকে কিন্তু স্পষ্ট করা হবে। পাশাপাশি ববি হাকিম তিনি স্পষ্টত বলছেন যে এখানে কোনো ভরাট হচ্ছে না, নতুন করে কোনো জলাভূমি ভরাট হচ্ছে না, কিন্তু স্থানীয়রা বলছেন, বিরোধীরা বলছেন একের পর এক জলাজমি ভরাট হয়ে যাচ্ছে এবং এই ধরনের কারখানা তৈরি হচ্ছে। ববি হাকিম কিন্তু এর দায় ঝেড়েছেন বাম আমলের ওপরে, কেননা তিনি বলছেন 2006 সমস্তটা হয়েছে, তারপরে আর কিছু ঘটেনি, অর্থাৎ কিনা যখন থেকে তৃণমূল সরকার এসছে সেই সময় থেকে কোনো রকম ভরাট হয়নি। স্বাভাবিকভাবে একাধিক প্রশ্ন উঠছে এবং সেই সব প্রশ্নের সমাধান কি এবং আর কতজন মানুষ এখনো পর্যন্ত চাপা পড়ে রয়েছেন, তাদের দেহাংশ রয়ে গেছে, সেগুলো কিন্তু সময় বলবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। এবার স্বরাষ্ট্র সচিবকে অন্য রাজ্যের পর্যবেক্ষক হিসেবে ট্রেনিং নেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুধু স্বরাষ্ট্র সচিবই নয়, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তাকেও এই নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কি জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে? রুমা পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। রুমা, ঠিক কি কারণে এই নির্দেশ? দেখো, জানিয়ে রাখি, যেমন অসম, কেরালা, তামিলনাড়ু এবং এই রাজ্যে তো রয়েছে, এই পুদুচেরি যেমন ইলেকশন রয়েছে, বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেক্ষেত্রে কিছু জায়গায় বাই ইলেকশনও রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এই অবজারভার হিসেবে অন্য রাজ্যে যাওয়ার একটা ট্রেনিং রয়েছে, সেটা হচ্ছে তোমার 5 এবং 6 ফেব্রুয়ারি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রাজ্যে যিনি যে স্বরাষ্ট্র সচিব এবং তাকেও কিন্তু অন্য রাজ্যের অবজারভার হিসেবে ট্রেনিং নিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং হাওড়ার সিপি প্রবীণ ত্রিপাঠীও রয়েছেন এবং অন্যদিকে জানিয়ে রাখি 15 জন আইএস রয়েছেন এবং 10 জন আইপিএস রয়েছেন। এবং সেক্ষেত্রে কমিশনের বক্তব্য যে তারা কিন্তু 5 বার মুখ্য সচিবকে চিঠি লিখেছিলেন যাতে অবজারভার হিসেবে অন্য রাজ্যে কাদের পাঠানো হবে, যাতে তারা লিস্ট পাঠান বা তালিকা পাঠান। সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে কোনো সবুজ সংকেত মেলেনি এবং তারপরে কিন্তু কমিশন তারা সিদ্ধান্ত নেয় এবং তাদের অবশ্যই তাদের বক্তব্য যে পরপর যাদের নাম রয়েছে সেই অনুযায়ী কিন্তু নাম পাঠানো হয়েছে, কোনো আলাদা করে কোনো স্বরাষ্ট্র সচিব হিসেবে পাঠানো হয়নি এবং প্রত্যেকের ডিপিডিও থেকে যে নামগুলো এসেছে সেইভাবে কিন্তু নাম পাঠানো হয়েছে। এখন সব থেকে বড় কথা হচ্ছে যে সেক্ষেত্রে রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনার নাম রয়েছে এবং অন্যদিকে যিনি সিপি প্রবীণ ত্রিপাঠীর নাম রয়েছে হাওড়ার এবং এদেরকে কিন্তু অন্য রাজ্যের অবজারভার হিসেবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই ট্রেনিং 5 এবং 6 ফেব্রুয়ারি। এখন দেখার রাজ্যের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়, তারা কি অন্য কোনো তালিকা পাঠাবেন, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।